আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ইমরান মাহমুদুল শিফাত চলে এলাম টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আজকে আমরা ইউনিট 14 এর লেসন 2 রিনিউয়েবল এনার্জি সোর্সেস পার্ট 2, হ্যাঁ, নবায়নযোগ্য শক্তির উৎস, যেটা এটার সেকেন্ড পার্ট পড়বো। চলো, আমরা সবসময় যেটা করি তোমাদের পড়ানোর সময় আমি যে কাজটা করি, সবার প্রথমে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমি তোমাদের কতটুকু পড়তে হবে না হবে আমি সবটুকু বলে দিচ্ছি। তোমরা একটু এদিকে খেয়াল করো, মনোযোগটা একটু এইদিকে দাও। দেখো, আমাদের এখানে যখন এই পাশে যেগুলো থাকবে সেগুলোর সিনোনিম কিন্তু এই পাশে একই হবে। মানে হচ্ছে এই পাশে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সিনোনিমগুলো অ্যাডজেক্টিভ হবে, কখনোই নাউন হবে না, অ্যাডভার্ব হবে না, ঠিক আছে, প্রোনাউন হবে না। একটু খেয়াল করবা এগুলা। দেখো কি বলেছে, অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রচুর বা অঢেল। প্রচুর বা অঢেল, অঢেল মানে হচ্ছে যেটা শেষ হয়ে যায় না, প্রচুর থাকা। এক্সিস্টিং অর অ্যাভেলেবল ইন লার্জ কোয়ান্টিটিস মানে হচ্ছে পরিমাণ, মানে অনেক বেশি পরিমাণে থাকে যেটা, সেটাই হচ্ছে প্রচুর বা অঢেল। এক কথা অ্যাবান্ডেন্ট বলে না, মানিব্যাগে টাকা অ্যাবান্ডেন্ট, হ্যাঁ, অ্যাবান্ডেন্ট কোয়ান্টিটিস এভাবে বলবা। এই যে অ্যাবান্ডেন্টের সাথে এই কোয়ান্টিটিস মিলাবা, তাহলে সুন্দরভাবে মনে থাকবে অ্যাবান্ডেন্ট কোয়ান্টিটিস। যদি বলে তুমি কেমন পড়াশোনা করো, তুমি বলবা মাই কোয়ান্টিটিস অফ স্টাডি ইজ কোয়াইট, কি বলা যায়, কোয়াইট অ্যাবান্ডেন্ট, মোটামুটি বেশ ভালো বা প্রচুর পরিমাণ। এটা প্লেন্টিফুল মানে প্রচুর পরিমাণ, হ্যাঁ, প্লেন্টিফুল শব্দের অর্থ হচ্ছে প্রচুর পরিমাণ। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, যতটুকু দরকার ততটুকু পরিয়াবে, এরকম সাফিসিয়েন্ট বা হচ্ছে প্লেন্টিফুল, এটা মনে রাখবা। আর স্কেয়ার্স মানে হচ্ছে অভাব। আমরা যে বলি না স্কেয়ার্সলি, বলি না, এটা স্কেয়ার্স শব্দের অর্থ হচ্ছে অভাব বোঝায়। ওকে, প্রচুর পরিমাণ আর হচ্ছে অভাব বা হচ্ছে কম। স্কেয়ার্স মানে হচ্ছে পর্যাপ্ত না, অপর্যাপ্ত, অপর্যাপ্ত বুঝায়, ঠিক আছে, অপর্যাপ্ত বুঝাবে। ওকে, এরপরে চলো যাই, এরপরের সাথে যদি আমরা একটু খেয়াল করি, কোন এখান থেকে তুমি যে এক্সিস্টিং যেটা আছে এটা এটা দরকার নেই, তুমি অ্যাবান্ডেন্টের সাথে কোয়ান্টিটিস মিল রাখবে। অ্যাবান্ডেন্ট কোয়ান্টিটিস এভাবে বলবা, অ্যাবান্ডেন্ট কোয়ান্টিটিস, প্লেন্টিফুল কোয়ান্টিটিস, সাফিসিয়েন্ট কোয়ান্টিটিস, এই তিনটা পড়বা, হ্যাঁ। তাহলে এটার অ্যান্টোনিম হিসেবে পড়বা স্কেয়ার্স কোয়ান্টিটিস, তাহলে তোমার মনে থাকবে। এরা সবাই অ্যাডজেক্টিভ। বায়োম্যাস মানে হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের সমগ্র জীব সমষ্টি বা জৈব বস্তু পুঞ্জ, জৈব বস্তুর সমষ্টি, কোনো নির্দিষ্ট স্থানের সকল জীব সমষ্টিকে বায়োম্যাস বলে। দ্য টোটাল ম্যাস অফ অর্গানিজম। অর্গানিজম বলতে কি বুঝায়, জীব বুঝায় কিন্তু, হ্যাঁ, সেটা নিশ্চল হতে পারে বা হচ্ছে সচল হতে পারে, যাই হোক। অর্গানিজম ইন এ গিভেন এরিয়া অর ভলিউম, নির্দিষ্ট একটা ক্ষেত্রফলের মধ্যে, নির্দিষ্ট একটা আয়তনের মধ্যে যতটুকু জীব রয়েছে, এক কথায় যে জীব সমষ্টি, যতগুলো জীব রয়েছে তাদের সমষ্টি হচ্ছে বায়োম্যাস, হ্যাঁ। এখানে কোনো সিনোনিম বা অ্যান্টোনিম নাই, জাস্ট শুধু বায়োম্যাসকে মনে রাখবা। আচ্ছা, কনস্ট্যান্টলি, এক কথায় বায়োম্যাস হচ্ছে শক্তির উৎস, কথা শেষ। শক্তির উৎস হচ্ছে বায়োম্যাস, জৈব শক্তির উৎস হচ্ছে বায়োম্যাস। আচ্ছা দেখো, কনস্ট্যান্টলি মানে কি, অবিরত, মানে কোনো বিরামহীনভাবে। এটা কি হবে, বিরামহীনভাবে। তাহলে কনস্ট্যান্টলি শব্দের অর্থ হচ্ছে অবিরত বা ক্রমাগত। কন্টিনিউয়াসলি ওভার এ পিরিয়ড অফ টাইম, মানে এক কথা কি, কন্টিনিউয়াসলি ওভার এ পিরিয়ড অফ টাইম, মানে এই ওভার মানে কিন্তু শেষ না, এই ওভার কিন্তু এখানে প্রিপোজিশন হিসেবে বসছে। কন্টিনিউয়াসলি, হ্যাঁ, একটা দীর্ঘ সময় ধরে চলতে থাকে, এটাকে বলা হয় কনস্ট্যান্টলি, যেটা কখনোই থামবে না। কনস্ট্যান্টলি, incessantly, continuously, constantly। আই থিঙ্ক কনস্ট্যান্টলিটা মনে রাখো, এটাই মনে রাখো, আর এর সাথে তুমি কন্টিনিউয়াসলিটাকে মনে রাখতে পারো। আর যদি খুব ভালো মানে চাও যে আমার ভোকাবুলারি খুব বেশি রিচ হোক, তাহলে ইনসিসেন্টলি কথাটাকে মনে রাখতে পারো, এটার অ্যান্টোনিম নাই, হ্যাঁ। আসলে এখানে অবিরত মানে হচ্ছে যেটা থামে না, আর এটা হচ্ছে কি থেমে থেমে বোঝায়, হ্যাঁ। তোমার অ্যান্টোনিম বুঝে হচ্ছে থেমে থেমে, টাইম নিয়ে, এরকম। ইভাপোরেট, ইভাপোরেট শব্দের অর্থ হচ্ছে বাষ্পায়িত হওয়া। বাষ্পায়িত হওয়া মানে কি, তোমার ধরো হচ্ছে কঠিন পদার্থ প্রথমে তরল হয়, তরল হওয়ার পরে সেটা গ্যাস হয়ে বাতাসে মিশে যায়। বাষ্পায়িত মানে হচ্ছে সেটি বাষ্পের সঙ্গে মিশে যাওয়া। টার্ন অর চেঞ্জ লিকুইড ইনটু ভেপার। এই যে ভ্যাপার শব্দের অর্থ হচ্ছে কি, ভ্যাপার শব্দের অর্থ হচ্ছে বাষ্পায়িত হওয়া। এই যে দেখো তো, এই যে ভ্যাপোরেট শব্দের অর্থ VAPOR, দেখো আছে না, এখানে দেখে VAPOUR, একই রকম, প্রায় কাছাকাছি। এই জন্য এটা হচ্ছে ভ্যাপার আর এটা হচ্ছে ইভাপোরেট, তাহলে এটা হচ্ছে বাষ্পায়িত হওয়া। কিন্তু এখানে ভ্যাপার মানে হচ্ছে বাষ্প, আর টার্ন ইনটু ভ্যাপার মানে হচ্ছে বাষ্পের রূপ নেওয়া। তাহলে VAPOUR ভ্যাপার মানে হচ্ছে বাষ্প, আর ইভাপোরেট হচ্ছে বাষ্পায়িত হওয়া, ঠিক আছে। এই দুইটা কিন্তু, এটা কিন্তু ভার্ব, কিন্তু এটা কিন্তু নাউন। আর ভ্যাপারাইজ হচ্ছে এখানে ভার্ব, একই রকম। ভ্যাপারাইজ বা এভাবে পড়বা, ভ্যাপারাইজ অথবা ইভাপোরেট, একই ভার্ব, হ্যাঁ। বা ভোলাটা
ভোলাটিলাইজ, ভোলাটিলাইজ, ভেপারাইজ, ভোলাটিলাইজ বা ভোলাটাইলাইজও বলতে পারে কেউ, ইভাপোরেট, এগুলাই হচ্ছে কাছাকাছি। দেখো সবগুলো জায়গাতে এই যে ভি এর ব্যবহার আছে না, দেখো তো তিনটাতেই ভি এর ব্যবহার আছে। ইভাপোরেট, টার্ন ইনটু ভেপার, ভ্যাপারাইজ, এটাই সবচেয়ে বেশি ভালো হয়। ইভাপোরেট মানে হচ্ছে টার্ন ইনটু ভ্যাপার বা চেঞ্জ ইনটু ভ্যাপার, কে পরিবর্তন হয়, লিকুইড কিন্তু পরিবর্তন হয়। দেখো কিছু পদার্থ আছে কঠিন পদার্থ থেকে সরাসরি মানে আমরা সাধারণত জানি কঠিন থেকে তরল হয়, তরল থেকে কি হয়, বাষ্প হয়। কিছু পদার্থ রয়েছে কঠিন থেকে সরাসরি বাষ্প হয়, কখনোই তরল হয় না, সেগুলোকে আমরা উদ্বায়ী পদার্থ বলি। তাহলে এখানে লিকুইড বলেছে, লিকুইড মনে রেখো, কিন্তু মনে রেখো উদ্বায়ী পদার্থগুলো লিকুইড হয় না, কঠিন থেকে সরাসরি কি হয়ে যায়, তরল না হয়ে কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়। আচ্ছা এরপরে যদি আমরা একটু খেয়াল করি, আচ্ছা এখানে অ্যান্টোনিমও আছে, অ্যান্টোনিমটা মনে রাখতে হবে। ভ্যাপারাইজ যেটা মানে হচ্ছে এটা কি উড়ে যাওয়া আর কি, বাষ্পের রূপ নেওয়া। আর এখানে হচ্ছে ময়েস্টেন বা সোক, এটা হ্যাঁ, এটা উড়ে যাওয়া মানে কি ছেড়ে দেয়া। আর সোক শব্দের অর্থ হচ্ছে তোমার অনেকটা শাকের মতো চুষে নেওয়া এরকম বোঝায়, বা নিজের কাছে নেওয়া রাখা বোঝায় এরকম। তাহলে এখানে ইভাপোরেট আর ময়েস্টেন এটা মনে রেখো। সোকটাও ইম্পর্টেন্ট, এটা সিনোনিমের চেয়ে অ্যান্টোনিম বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় সিনোনিমের চেয়ে অ্যান্টোনিম বেশি ইম্পর্টেন্ট। তবে এখানে মনে রাখবা যে আসলে কিন্তু সিনোনিমে আসবে। হয়তো এই দুইটা অ্যান্টোনিম মনে রাখলে, এই দুইটা তার সাথে হচ্ছে হয়তো এইটা দিল তিনটা, বলবে যে এটা দিয়ে বললো যে এখানকার মধ্যে কোনটা হচ্ছে সিনোনিম, এরকম আসবে। তখন মোটামুটি সবগুলোই মনে রাখার প্রয়োজন হয়। প্রথমে একটা মনে রাখো, ইভাপোরেটের সাথে যে ভ্যাপারাইজ মনে রাখো, আর এইখান থেকে এই দুইটাই মনে রাখো, এভাবে মনে রাখো। আচ্ছা ইভেনচুয়ালি মানে হচ্ছে অবশেষে, হ্যাঁ, ইভেনচুয়ালি মানে অবশেষে বা পরিণামে, হ্যাঁ, একদম রেজাল্ট যেটাকে বলি, অ্যাজ এ রেজাল্ট বলি না, ইন দ্য এন্ড, অ্যাজ আ রেজাল্ট, এরকম। স্পেশালি আফটার এ লং ডিলে, ডিসপিউট অর প্রবলেম, মানে একটা সমস্যার পরে বা একটা সমস্যা, লং টাইম ডিলে, ডিসপিউট আর প্রবলেম, মানে অনেক সমস্যার পরে, অনেক সময়ের পরে, অনেক প্রতীক্ষার পরে, এরকম বোঝাতে ইভেনচুয়ালি বসে। এই যে আলটিমেটলি, অবশেষে, মানে সমস্যার সমাধান হচ্ছে এরকম বুঝলে। ধরো আমার কাছে টাকা নাই, অনেক ওয়েট করতে 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 আলটিমেটলি আমার কাছে টাকাটা আসলো, মানে সবার শেষে অপেক্ষার পরে, সমস্যার সমাধান, মানে অনেক সমস্যা ভোগান্তির পরে, এরকম। ইন দ্য এন্ড এরকম বুঝায়, দীর্ঘ বিরতির পরে, এটা অ্যান্টোনিম নাই। ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, দ্য রিমেন্স অফ ইমপ্রেশন অফ এ কি প্রিহিস্টোরিক অর্গানিজম, মানে একটা সময় ওই জীবটা ছিল, একটা সময় ছিল, কিন্তু সে আর নাই এখন, কিন্তু তার কিছু রিমেইনিং অংশ রয়ে গেছে, শরীরের কিছু জীবাশ্ম, শরীরের কিছু অংশ রয়ে গেছে, তাই না, সেটাই হচ্ছে কি ফসিল। মানে এটা হচ্ছে ইমপ্রেশন অফ এ প্রিহিস্টোরিক, মানে ঐতিহাসিক ছিল, অনেক আগে ছিল, অনেক 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 আগে, কিন্তু এখন আর নাই, এরকম বোঝাতে আমরা ফসিল বলি। আর হচ্ছে পেট্রিফ্যাকশন বা রুইন্স, ধ্বংসাবশেষ। পেট্রিফ্যাকশন বা হচ্ছে রুইন্স, ধ্বংসাবশেষ। এখানে রুইন্সের নিচে লিখে রাখবা ধ্বংসাবশেষ, 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 ঠিক আছে, ধ্বংসাবশেষ মনে রাখবা, মানে ধ্বংস হওয়ার পরে যেটুকু অবশেষ আছে জাস্ট শুধু সেইটুকু। ওকে ওকে, এরপরে দেখো, এরপরে অংশ আছে হচ্ছে মোল্টেন। মোল্টেন মানে হচ্ছে গলিত বা গলে যাওয়া। লিকুইফাইড বাই হিট, তাপের কারণে, তাপের কারণে লিকুইফাইড, বা লিকুইফাইড বলতে হচ্ছে লিকুইড হয়ে যাওয়া, গলে যাওয়া, হ্যাঁ। মেল্ট মানেও গলে যাওয়া, মেল্টেড মানে হচ্ছে গলে যাওয়া, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বলবো, এরপরে সবসময় কি বসবে, সবসময় একটা নাউন বসানোর প্রয়োজন হতে পারে, ঠিক আছে। তো এখানে মোল্টেন, মোল্টেনের পরে না বললাম, যদি বলি যে মোল্টেন এলিমেন্ট, হ্যাঁ, মানে গলিত বস্তু, বা হচ্ছে মেল্টেড এলিমেন্ট, এরকম। মোল্টেন, মেল্টেড, মেল্ট মানে গলা, আবার মোল্ট শব্দের অর্থ অনেকটা সময় গলে যাওয়া আসে। আচ্ছা পোজ শব্দের অর্থ, এটা অ্যান্টোনিম নাই। পোজ শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, পোজ মানে হচ্ছে ধারণ করা। তোমরা যে অনেক সময় দাও না, যে এরকম করে হুট করে ক্যামেরার সামনে এরকম করে দাঁড়াই গেছো, এটাও পোজ দেয়া বুঝায়, হ্যাঁ, একটা রূপ ধারণ করা, আকার ধারণ করা বুঝায়। টু কজ সামথিং স্পেশালি প্রবলেম অর ডিফিকাল্টি, হ্যাঁ, মানে পোজ দ্বারা মূলত, পোজ মানে ধারণ করা আসে তখনই যখন কোনো সমস্যার সৃষ্টি হয়, হ্যাঁ, তখনই মূলত আমরা এই পোজ কথাটাকে ইউজ করব। ক্রিয়েট মানে সৃষ্টি করা, জেনারেট মানে হচ্ছে সৃষ্টি করা, কজ মানে হচ্ছে ঘটানো, হ্যাঁ, বা হচ্ছে সৃষ্টি করা। কজ শব্দের অর্থ হচ্ছে ঘটানো বা সৃষ্টি করা। আর হচ্ছে সেটাকে, ধরো কোনো কিছু ঘটলো, সমস্যা যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা জেনারেট বা পোজ ব্যবহার করি। আর সমস্যা যখন দূর হয়ে যায় তখন তাকে বলা হয় হচ্ছে রিমুভ। তাহলে এইভাবে পড়বা, জেনারেট করা, রিমুভ করা, পোজ করা বা পোজ ধারণ করা, বা হচ্ছে হ্যাঁ পোজ, রিমুভ, এরকম করে পড়বো। আবার পোজকে পোস্ট বানিয়ে ফেলো না। রিলায়েন্স শব্দের অর্থ নির্ভরতা,
হ্যাঁ, ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে রিলায়েন্স নামে। ইন্ডিয়াতে রিলায়েন্স নামে হচ্ছে একটা কোম্পানি আছে, যে আম্বানির নামে একটা কোম্পানির কথা শোনা যায় না, ওনার হচ্ছে রিলায়েন্স কোম্পানি। তো নির্ভরতা বোঝায় ডিপেন্ডেন্স অন অর ট্রাস্ট ইন সামওয়ান অর সামথিং, কোনো কিছুর উপরে বা কোনো মানুষের উপরে নির্ভরশীলতা। তাহলে রিলায়েন্সের সিনোনিম হচ্ছে ডিপেন্ডেন্স, মনে রাখবা রিলায়েন্সের সিনোনিম হচ্ছে ডিপেন্ডেন্স, রিলায়েন্স ডিপেন্ডেন্স। তারপরে আর কি কি আসতে পারে? ফেইথ মানে বিশ্বাস, হ্যাঁ ফেইথ মানে হচ্ছে বিশ্বাস, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস, সবগুলো ইম্পর্টেন্ট। ফেইথটাকে মনে রেখো, সাথে ডিপেন্ডেন্সকে মনে রেখো, আর এখানে রিলায়েন্স তো মনে রাখবাই। এই রিলায়েন্স ধরে ধরে যেমন এগুলো পড়বা, আবার এদের আবার প্রত্যেকটার সিনোনিম হচ্ছে এই রিলায়েন্স, এভাবে মুখস্থ করবা। ভোকাবুলারি অংশে পুরো বইয়ের অংশে যদি তুমি মনে করো যে 1 ঘন্টা সময় দাও, তার মধ্যে 20 মিনিট সময় দিবা এটাতে, আর 20 মিনিট সময় দিবা হচ্ছে তোমার অ্যান্সারিং কোশ্চেনে। প্যাসেজে দিবে 10 মিনিট আর এমসিকিউয়ে দিবে 10 মিনিট, দেখবা তোমার 1 ঘন্টা সময়ের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। এত সুন্দরভাবে এটা পড়তে হবে। তার মানে অ্যান্সারিং কোশ্চেনের যতটুকু গুরুত্ব, তোমার এই প্যাসেজ অংশেরও ঠিক ততটুকুই গুরুত্ব। ওকে, রিনিউয়েবল মানে হচ্ছে কি? নবায়নযোগ্য। রিনিউ মানে কি? নিউ মানে নতুন, রিনিউ মানে কি? নতুন করা, নতুনভাবে তৈরি করা। আর এবল মানে যোগ্য, তাহলে নতুনভাবে তৈরি করার যোগ্য। রিনিউয়েবল শব্দের অর্থ হচ্ছে নতুনভাবে তৈরি করার যোগ্য, ঠিক আছে? নতুনভাবে তৈরি করার যোগ্য। সাপোজ আমি এখন যেটা ওয়্যার করে আছি, আমার অ্যাটায়ার যেটা পোশাক, এখন এটা যদি ছিঁড়ে যায়, এটা যদি আমি নতুনভাবে আবার তৈরি করতে পারি, এটা অবশ্যই রিনিউয়েবল। হয়তো এরকম হবে না, বাট এরকমই আমি আরও একটা কোম্পানি থেকে তৈরি করতে পারবো, এই জন্য এটা হচ্ছে রিনিউয়েবল। আর যেটা তৈরি করা যায় না সেটা হচ্ছে নন রিনিউয়েবল। আচ্ছা, রিনিউয়েবল মূলত ক্যাপেবল অফ বিইং রিনিউড। ক্যাপেবল মানে হচ্ছে যোগ্য, কিসের যোগ্য? নতুন করে তৈরি করে নেয়ার যোগ্য, বা নতুন করে তৈরি করার যোগ্য, সেটা হচ্ছে ক্যাপেবল। আর এখানে কি বলছে? হ্যাঁ, এখানে হচ্ছে রিইউজেবল। হ্যাঁ, এটা কি হবে? রিইউজেবল। ঠিক আছে, চলো আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করে আসি। রিইউজেবল আর হচ্ছে এখানে নন রিনিউয়েবল। তাহলে রিনিউয়েবলের সিনোনিম হচ্ছে নন রিনিউয়েবল। ওকে, আচ্ছা, তারপরে দেখো রিপ্লেনিশ। রিপ্লেনিশ শব্দের অর্থ হচ্ছে নতুনভাবে সরবরাহ করা অথবা নতুনভাবে সরবরাহ পাওয়া। রিপ্লেনিশ, টু রিপ্লেস অর রিফিল সামথিং। রিপ্লেস করা, বা এই যে এখানে দেখো নতুনভাবে, যে রিপ্লেনিশ মানে কি? ঘাটতি পূরণ হওয়া। কি হওয়া? ঘাটতি পূরণ হওয়া। যদি এরকম সিস্টেম হয়, ধরো আমি প্রতিদিন তোমাকে 50 টাকা করে দিলাম, তুমি নিয়ে এনে স্কুলে চলে গেছো, হ্যাঁ, এখন রাত হওয়ার আগে আমি দেখে গিয়ে যে আমার মানিব্যাগের মধ্যে ওই টাকা চলে আসছে হুট করে, মানে কেউ আমাকে হয়তো কোনো না কোনোভাবে হয়তো আমার পকেটে চলে আসে, ওইটার জন্য আমি আলাদা করে পরিশ্রম করতেছি না। তাহলে যেটার জন্য আমি পরিশ্রম করছি না কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি, তার মানে কি? ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। এই রিপ্লেনিশ শব্দের অর্থ হচ্ছে ঘাটতি পূরণ হওয়া। যেখানে রিপ্লেস হওয়া বা রিফিল হওয়া। আই থিঙ্ক রিফিল আর রিস্টক, এই সিনোনিম দুইটা পড়বা। রিফিল হওয়া মানে হচ্ছে পুনরায় ভর্তি হয়ে যাওয়া, তোমাকে যেটা দিয়েছিলাম সেটা আমার কাছে চলে আসছে, তাহলে এটা হচ্ছে রিফিল হওয়া। বা হচ্ছে রিস্টক হওয়া। স্টক, এই যে রিস্টক, পুনরায়, আগে ছিল কি স্টক, যেটা আমার কাছে ছিল কিন্তু পরবর্তীতে আবার কি হয়েছে, ওইখানে মানে পুনরায় আমার কাছে চলে আসছে। রিস্টক মানে একবার ছিল, চলে গেছে, আবার আসছে। আর ভ্যাকেট, এই যে এখানে ভ্যাকেট কথাটার সাথে আমরা পরিচিত হব, এই জন্য আমরা যারা সায়েন্সে পড়ি বা হচ্ছে যারা আর্টস কমার্স হলেও সমস্যা না, আমরা ভ্যাকুয়াম শব্দের সাথে জড়িত, তাই না? ভ্যাকুয়াম মানে হচ্ছে ফাঁকা। ভ্যাকুয়াম শব্দের অর্থ হচ্ছে ফাঁকা। ওকে, তাহলে এখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে ভ্যাকেট, ভ্যাকুয়াম হচ্ছে ফাঁকা জায়গা, অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে থেকে আসছে হলো ভ্যাকেট। ভ্যাকেট শব্দের অর্থ হচ্ছে ফাঁকা করা, ফাঁকা করা, পূর্ণ করা। তাহলে রিপ্লেনিশ, রিস্টক, রিফিল সিনোনিম। হ্যাঁ, আর হচ্ছে এখানে ট্রিমেন্ডাস। ট্রিমেন্ডাস শব্দের অর্থ হচ্ছে সুপ্রচুর বা প্রচণ্ড শক্তিশালী। ট্রিমেন্ডাস মানে হচ্ছে ভয়ানক লেভেলের শক্তিশালী আর কি। ভেরি গ্রেট ইন অ্যামাউন্ট, সংখ্যায় অনেক বেশি, সংখ্যায় অনেক বেশি। স্কেল আর ইন্টেন্সিটি, হ্যাঁ, তীব্রতার দিক থেকে। তারপরে হচ্ছে স্কেল মানে হচ্ছে পরিমাপ, পরিমাপ করার যে দণ্ড থাকে সেটার দিক থেকে, বা হচ্ছে পরিমাণের দিক থেকে এটা মূলত সংখ্যায় অনেক বেশি। সুপ্রচুর মানে এটা সংখ্যাও হতে পারে। হিউজ মানে অনেক বড় হতে পারে, এখানে জাইগান্টিক আছে, গ্রেট আছে। অ্যানোরমাস, অ্যানোরমাস শব্দের অর্থ হচ্ছে সুবিশাল বা অসংখ্য, ঠিক আছে। আর টাইনি আছে, স্মল আছে, এই দুটো হচ্ছে অ্যান্টোনিম। এখান থেকে তুমি মনে রাখবা ট্রিমেন্ডাস, মনে রাখবা হচ্ছে গ্রেট, মনে রাখবা হচ্ছে অ্যানোরমাস। হ্যাঁ, এভাবে আমরা অ্যানোরমাসের সাথে আমি পরিচিত হয়েছিলাম যখন ট্রাফিক জ্যাম পড়েছিলাম ক্লাস 9-এ থাকতে 2012-13 সালে। দ্য অ্যানোরমাস ইনক্রিজ অফ নাম্বার অফ বাসেস অ্যান্ড ট্রাকস, এটা হচ্ছে ট্রাফিক জ্যামের মধ্যে ছিল, এখান থেকে আমি এটার সাথে পরিচিত। ওকে, তাহলে অ্যানোরমাসের জায়গায় আমরা ট্রিমেন্ডাস কথাটাকে লাগাতে পারি। দেখো দুইটার শেষে ও ইউএস আছে, এজন্য আমার মনে আছে। গ্রেট মানে হচ্ছে তোমার বেশি বুঝায়, অনেক বুঝায় এরকম। আর ভ্যাপার শব্দের অর্থ হচ্ছে বাষ্প,
ভ্যাপার শব্দের অর্থ কি? ভ্যাপার শব্দের অর্থ হচ্ছে বাষ্প। ময়েশ্চার পার্টিকেলস অর সাবস্টেন্সেস ডিফিউজড অর সাসপেন্ডেড ইন দ্য এয়ার। তাহলে ময়েশ্চার পার্টিকেল, হ্যাঁ, ময়েশ্চার মানে হচ্ছে ভেজা, আর্দ্র বোঝায়, আর্দ্র। আর্দ্র শব্দের অর্থ হচ্ছে সিক্ত বা ভেজা, আর্দ্র, সিক্ত, এগুলো দ্বারা ভেজা বোঝায়। ময়েশ্চার, আমরা যে শীতকালে ময়েশ্চারাইজার ইউজ করি না, কারণ আমাদের ত্বক কী হয়ে যায়, আর্দ্রতা শূন্য হয়ে যায়, বা হচ্ছে ভেজা থাকে না, শুকনো হয়ে যায়, ঠোঁট ফেটে যায়, গাল ফেটে যায়, তাই না? তার মানে আমাদের তখন আর্দ্রতা থাকে না। আর সাবস্টেন্সে ডিফিউজড আর সাসপেন্ডেড ইন দ্য এয়ার, মূলত কি হয়েছে, মানে আমাদের মধ্যে যে বাষ্প ছিল সেটা কি ডিফিউজ বা চলে গেছে আমাদের থেকে। এখন স্টিম বা হচ্ছে, এখানে স্টিম মানে বাষ্প, ফগ মানে হচ্ছে বাষ্প বুঝায়, কুয়াশা বুঝায়। তাহলে এখানে তুমি স্টিমকে মনে রেখো, স্টিম। হ্যাঁ, দুইটাই কিন্তু নাউন বুঝাবে, এখানে কোনো অ্যান্টোনিম নেই, তাই তো? আচ্ছা, চলো আমরা এখন প্যাসেজটা পড়ে আসি। আমাদের এই অংশটুকু পড়া শেষ, আমরা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এখন আমরা প্যাসেজ পড়বো। এখন যদি প্যাসেজে যাই, দেখো প্যাসেজের জায়গাটাতে একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে, খুব দ্রুত এটা শেষ করে দিবে এবং বুঝে পড়ার চেষ্টা করবে। যখন বাংলা বুঝতে পারবে তখন ইংরেজিটা সহজ লাগবে। বাংলা বুঝতে না পারলে কিন্তু সারাদিন পড়েও কোনো লাভ নেই। দেখো, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দেশগুলো, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দেশগুলো, রিলাই অন, এই যে রিলাইয়ের পরে অন বসে, রিলাই হেভিলি অন, ব্যাপকভাবে নির্ভর করে বা নির্ভরশীল। কার উপরে নির্ভরশীল? এখানে রিলাই কিন্তু মূল ভার্ব হিসেবে বসছে, ডিপেন্ড করা, এই রিলাই কিন্তু ডিপেন্ড বুঝায়, ভার্ব হিসেবে বসছে। ব্যাপকভাবে নির্ভর করে, কিসের উপর নির্ভর করছে? নির্ভর করছে হচ্ছে পেট্রোলিয়ামের উপরে। পেট্রোলিয়াম কোনটা জানো? যেটা হচ্ছে তোমার ক্রুড, আমরা ওটাকে ক্রুড অয়েল বলি না, অপরিশোধিত তেল, একদম খনির থেকে যেটা তুলে নিয়ে আসে, ওটাই হচ্ছে পেট্রোলিয়াম। ওই পেট্রোলিয়াম থেকেই বাকি সব তেলের উৎপন্ন হয়, ঠিক আছে? অ্যান্ড কোল বা কয়লা, অ্যান্ড ন্যাচারাল গ্যাস। তাহলে এখানে কয়লা, পেট্রোলিয়াম আর হচ্ছে ন্যাচারাল গ্যাস। মনে রাখবা, একটা নোট করবা, লিখবেন নন রিনিউয়েবল এনার্জি। 1 নম্বরে পেট্রোলিয়াম, 2 নম্বরে হচ্ছে কোল, 3 নম্বরে হচ্ছে ন্যাচারাল গ্যাস। এই তিনটা লিখে এখানে মার্ক দিয়ে তোমার স্টিকি পেপার দিয়ে লাগিয়ে রাখবা। এটা কিন্তু লাগবে, এটা কিন্তু লাগবে ফর দেয়ার এনার্জি সোর্সেস, তাদের শক্তির উৎসের জন্য। তাহলে পৃথিবীর দেশগুলো তাদের শক্তির উৎস হিসেবে নির্ভর করে কার উপরে? পেট্রোলিয়ামের উপরে, কয়লার উপরে, ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাসের উপরে। হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস বলতে কি বোঝায় জানো? প্রাকৃতিক গ্যাস বলতে কিন্তু মিথেন গ্যাসকে বোঝায়, ঠিক আছে? এরপরে দেখো, দেয়ার আর টু মেজর টাইপস, টু মানে হচ্ছে প্রধানত, দেয়ার আর টু মেজর টাইপস অফ এনার্জি, মেজর টাইপস অফ এনার্জি, প্রধানত দুই ধরনের শক্তির উৎস রয়েছে, বা শক্তির উৎস হচ্ছে দুইটা। কয়টা? একটা হচ্ছে রিনিউয়েবল আর একটা হচ্ছে নন রিনিউয়েবল। এখন রিনিউয়েবল আর নন রিনিউয়েবল, রিনিউয়েবল মানে নবায়নযোগ্য, আর নন রিনিউয়েবল মানে হচ্ছে দুইভাবে বলা যায়, অনবায়নযোগ্য, যাকে নতুন করে তৈরি করা যায় না, অথবা নবায়ন অযোগ্য, এটাও বলতে পারো, তোমার কাছে যেটা সুবিধা হয়। নবায়নযোগ্য, নবায়ন অযোগ্য, অথবা নবায়নযোগ্য, অনবায়নযোগ্য, যেটা তোমার কাছে সুবিধা হয়। তাহলে রিনিউয়েবল একটা, আর হচ্ছে নন রিনিউয়েবল একটা। এই যে দুইটা আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা হচ্ছে প্রধান শক্তির উৎস। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কোনটা? এই যে কার্বন এবং হাইড্রোজেন বন্ডের মধ্যে, মানে কার্বন এবং হাইড্রোজেন বন্ডের মধ্যে যে সকল তোমার শক্তি, যে সকল কার্বন এবং হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যে সকল শক্তি তৈরি হয় সেগুলো, অথবা ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি। ফসিল ফুয়েল শব্দের অর্থ হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি বলতে মানে একটা সময় যে সকল প্রাণী, উদ্ভিদ বা প্রাণী, হ্যাঁ, যে সকল জীব আমাদের মধ্যে ছিল, এখন আর আমাদের মধ্যে নাই, সেগুলোর ধ্বংসাবশেষ যেটা রয়েছে সেটাই হচ্ছে জীবাশ্ম। ওইগুলোকে যখন পোড়ানো হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে জ্বালানি। তাহলে দুইটা মিলে আমরা বলতে পারি কি জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানি এবং হাইড্রোকার্বন, এই দুইটা জিনিস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। তাহলে আমরা দেখতে পেলাম হাইড্রোকার্বন এবং ফসিল ফুয়েল, অথবা ফসিল ফুয়েল, তার মানে হচ্ছে হাইড্রোকার্বনই হচ্ছে ফসিল ফুয়েল, অথবা বলতে পারি ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির মধ্যে কি থাকে? হাইড্রোকার্বন থাকে, এভাবেও বলা যায়। আবার বলতে পারি হাইড্রোকার্বন বা ফসিল ফুয়েলের উদাহরণ কি? এই যে পেট্রোলিয়াম, কয়লা, আর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। দেখছো কতগুলো এখানে ইনফরমেশন আছে, তোমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। তাহলে এখানে আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, শক্তির অনবায়নযোগ্য উৎস, তার মানে হচ্ছে পেট্রোলিয়াম, কয়লা, আর হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এর মধ্যে হাইড্রোকার্বন রয়েছে। আর এই যে হাইড্রোকার্বন রয়েছে, এই হাইড্রোকার্বন শেষ হয়ে যাবে একটা সময়, কখনো আর তো নতুন করে তৈরি হয় না। তাহলে এগুলো নতুন করে তৈরি হয় না। ফসিল ফুয়েল, এদের মধ্যে হাইড্রোকার্বন থাকে, তার মানে ফসিল ফুয়েলও নতুন করে আর তৈরি হয় না। এরা সবাই নন রিনিউয়েবল, নবায়ন অযোগ্য বা অনবায়নযোগ্য শক্তির উৎস। রিলায়েন্স অন দেম, এই যে তাদের উপর নির্ভরতা, এই যে এখানে রিলায়েন্স, এখানে হচ্ছে নাউন হিসেবে বসছে, এখানে হবে হচ্ছে সিনোনিম হবে ডিপেন্ডেন্স, নির্ভরতা। তাহলে রিলায়েন্স অন দেম, এগুলোর উপরে নির্ভরতা বলতে এই যে হাইড্রোকার্বন, ফসিল ফুয়েল,
উদাহরণস্বরূপ পেট্রোলিয়াম, কয়লা, ন্যাচারাল গ্যাস, এগুলোর উপরে যে আমাদের কি বলে, এইগুলোর উপরে যে আমাদের নির্ভরতা, পোজেস মানে ধারণ করেছে, রূপ নিয়েছে, ধারণ করেছে, ক্রিয়েট করেছে, জেনারেট করেছে কি রিয়েল বিগ প্রবলেম, মানে সত্যিকার অর্থেই বড় ধরনের সমস্যা। একটা সমস্যা না, অনেক সমস্যা সৃষ্টি করেছে। প্রথমত ফসিল ফুয়েলস, কিছু জীবাশ্ম জ্বালানি রয়েছে, যেমন অয়েল, তেল, কোল, কয়লা, গ্যাস এটসেট্রা। এই তিনটার কথাই কিন্তু উপরে বলা হয়েছে, তাই না? উপরে কিন্তু এই যে তেল বলতে হচ্ছে এই যে পেট্রোলিয়ামকে বোঝানো হয়েছে, এই যে দেখো অয়েল হচ্ছে এই পেট্রোলিয়াম। হ্যাঁ, এখান থেকে অন্যান্য তেল তৈরি হয়। তাহলে এখানে এগুলো এটসেট্রা। আর ফাইনাইট, ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে সসীম। ফাইনাইট শব্দের অর্থ কি? সসীম। এনার্জি রিসোর্সেস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি উইল রান আউট অফ দেম। আরও সহজ কথায় বলতে গেলে এরা হচ্ছে ফাইনাইট এনার্জি সোর্সেস, মানে হচ্ছে এরাই হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। ফাইনাইট মানে হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। ফাইনাইট মানে একটা সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, লিমিটেড, এক কথায় লিমিটেড, এক কথায় এরা নন রিনিউয়েবল এনার্জি, এক কথায় বলতে গেলে এরা হচ্ছে ফাইনাইট এনার্জি। তাহলে লিমিটেড এনার্জিও যা, ফাইনাইট বা সসীম এনার্জিও তাই, আবার তোমার নন রিনিউয়েবল এনার্জিও তাই। তাহলে এখানে এই অয়েল, কোল, গ্যাস এটসেট্রা এগুলোই হচ্ছে কি ফসিল ফুয়েল। যদি তোমাকে প্রশ্ন করে হোয়াট ইজ ফসিল ফুয়েল, তখন তুমি এই অ্যান্সারটা দিতে পারো, বলবা যে ফসিল ফুয়েলস আর ফাইনাইট এনার্জি রিসোর্সেস অ্যান্ড সাচ অ্যাজ অয়েল, কোল, গ্যাস এটসেট্রা, এরকম করে দিতে পারে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি মানে হচ্ছে পরিণামে, একটা সময় গিয়ে দেখা যাবে উইল রান আউট অফ দেম। রান আউট মানে হচ্ছে শেষ করে ফেলা, ফিনিশ। রান আউট শব্দের অর্থ হচ্ছে ফিনিশ, যেটা এখন ব্যবহার হচ্ছে পরবর্তীতে ব্যবহারের জন্য আর পাওয়া যাবে না, এটাই হচ্ছে রান আউট বা শেষ হয়ে যাবে একটা সময়। হ্যাঁ, এই রান আউট মানে কিন্তু আবার ক্রিকেট খেলা না, রান আউট অফ দেম, এগুলোকে শেষ করে ফেলবে, নিঃশেষ করে ফেলবে, হারিয়ে ফেলবে। ঠিক আছে, লিমিটেশন শেষ হয়ে যাবে। ওকে, সেকেন্ডলি, দ্বিতীয়ত, দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য কামিং ডিকেডস। এই যে ডিকেডস শব্দের অর্থ বছরগুলোতে, সামনের দশকগুলোতে। দশক মানে কি? প্রতি 10 বছর বোঝায়। সামনের দশকগুলোতে এগুলো খুব বেশি, টু এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ শব্দের অর্থ কি? ভ্যালুয়েবল বোঝায় না, অনেক বেশি দাম যেটার। হ্যাঁ, অনেক বেশি দাম যেটা, এটা অনেক কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। কামিং ডিকেডস মানে হচ্ছে পরবর্তী দশকে। যে কামিং এর জায়গায় তুমি নেক্সট লিখতে পারো, নেক্সট, পরবর্তী, আপকামিং বলা যায়, কামিং, আপকামিং, নেক্সট সবই বলা যায়। ঠিক আছে, কামিং, আপকামিং আর হচ্ছে নেক্সট, এগুলোতে ডিকেডস। অ্যান্ড টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট। টু ড্যামেজিং শব্দের অর্থ হচ্ছে খুব বেশি কি হয়ে যাবে? পরিবেশের অনেক বেশি ক্ষতি করবে, পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। হ্যাঁ, ধ্বংসাত্মক। টু ড্যামেজিং বলতে এখানে ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ বলতে পারি আমরা। এখানে ড্যামেজিং এর সিনোনিম হিসেবে তোমরা ডিস্ট্রাকটিভ ইউজ করবে, আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, ডিস্ট্রাকটিভ, এটা কিন্তু তোমার কি অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, ফর দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠবে। আচ্ছা, থার্ডলি, ফসিল ফুয়েলস হ্যাভ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। তাহলে ফসিল ফুয়েলের রয়েছে সরাসরিভাবে মানে কি দূষণ করার ক্ষমতা, ইম্প্যাক্ট মানে প্রভাব রয়েছে, দূষণ করার ক্ষমতা রয়েছে অন আর্থস এনভায়রনমেন্ট, এবং কোথায়? পৃথিবীর তোমার কি এনভায়রনমেন্ট, পৃথিবীর পরিবেশে এটার কি রয়েছে? সরাসরিভাবে তোমার দূষণ করার ক্ষমতা রয়েছে। কজিং, যেটি মূলত ঘটাচ্ছে, এই যে ফসিল ফুয়েল, এটা পরিবেশকে দূষিত করছে এবং সরাসরিভাবে দূষিত করছে ফসিল ফুয়েল, এবং দূষিত করার কারণে কি ঘটতেছে? যে কজিং, যেটি আবার ঘটাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে সরাসরি বলতে পারি ফসিল ফুয়েল ফসিল ফুয়েলের কারণে ইজ কজিং, ফুয়েলস বললে আর ফসিল ফুয়েলস আর কজিং গ্লোবাল ওয়ার্মিং। তাহলে ফসিল ফুয়েলসগুলো সরাসরিভাবে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন ঘটাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন মানে কি জানো? পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়া। আজকে হয়তো আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কালকে হয়তো 10 বছর পরে সেটা হয়ে যাবে 35 ডিগ্রি, তার 10 বছর পরে হয়তো সেটা হয়ে যাবে 38 ডিগ্রি। একটা সময় এভাবে বাড়তে 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 দেখা যাবে যে পৃথিবীর যে আটলান্টিক মহাদেশের বরফ গলে যাবে, গলে গেলে কী হবে? পানির পরিমাণ বাড়বে আর পানিটা উপরের দিকে উঠে আসতে শুরু করবে। এভাবে আমাদের স্থল যতটুকু জায়গা আছে সেটা সমুদ্রের তলদেশে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের বৈশ্বিক তোমার উষ্ণায়ন বলে। তাহলে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে কী কারণে? ফসিল ফুয়েল যেগুলো আছে সেগুলোর কারণে। আর ফসিল ফুয়েল কোনগুলো? অয়েল, কোল, গ্যাস। ঠিক আছে, এগুলো জ্বালানোর কারণেই ফসিল ফুয়েল কী করছে? জ্বলতেছে। ফসিল ফুয়েল জ্বালানোর কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়ছে। আর যতই বেশি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে আমার এখানে গ্লোবাল ওয়ার্মিংটাও বেড়ে যাচ্ছে। ওকে, এখন ইন কন্ট্রাস্ট মানে বিপরীতে। বিপরীতে মানে হচ্ছে তোমার এই যে
রিনিউয়েবল এনার্জি যেগুলো রয়েছে, এই রিনিউয়েবল এনার্জি যেগুলো রয়েছে এগুলোর বিপরীতে নন রিনিউয়েবল এনার্জিগুলো আবার কি করছে? থার্ডলি নন রিনিউয়েবল এনার্জিগুলো, দুঃখিত, আচ্ছা এখানে থার্ডলি না, আমরা ইন কন্ট্রাস্ট থেকে ধরবো, মানে হচ্ছে আমরা এতক্ষণ কথা বলছিলাম হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি যেগুলো নতুন করে তৈরি করা যায় না। ইন কন্ট্রাস্ট মানে বিপরীতে, নন রিনিউয়েবল এনার্জির বিপরীতে রিনিউয়েবল এনার্জিগুলো আবার কেমন, যেগুলো নতুন করে তৈরি করা যাচ্ছে, তৈরি করা যায়। এই এনার্জির উৎসগুলো হচ্ছে সাচ অ্যাজ উইন্ড, বাতাস, অ্যান্ড সোলার এনার্জি, সৌরশক্তি এবং বাতাস, এগুলো আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি, কনস্ট্যান্টলি মানে একদম নিরবচ্ছিন্নভাবে, অবিরামভাবে, যেমন হচ্ছে আমরা কি বলতে পারি, কন্টিনিউয়াসলি যেটাকে আমরা বলি, তাই না? কন্টিনিউয়াসলি কি হচ্ছে, এটি কন্টিনিউয়াসলি ন্যাচারালি রিপ্লেনিশড, এই যে ঘাটতি পূরণ হচ্ছে, বললাম না 50 টাকা তোমারে দিলাম, হ্যাঁ রাত্রে এসে দেখলাম আমার মানি ব্যাগে সেই 50 টাকা আবার চলে আসছে, ঠিক সেরকম যে এই যে তোমার উইন্ড যে বাতাসটা আবার সোলার এনার্জি, এটা আমরা যতটুকু খরচ করছি দেখা যাচ্ছে সেই ঘাটতিটা পরিবেশ নিজেই সেটাকে পূরণ করে দিয়েছে, তাহলে এটা কি নিজের থেকে পূরণ হচ্ছে, তাই না? এটার কোনো ঘাটতি বা অভাব আমাদের মধ্যে থাকে না। সূর্য সকালবেলায় তাপ দেওয়া শুরু করে, সারা পৃথিবীকেই তাপ দিচ্ছে, সেখান থেকে আমি কিছু পরিমাণ নিলে কি তোমার পরিবেশের কোনো ক্ষতি হবে? অবশ্যই হবে না। বাতাস কিছু পরিমাণ আমি ব্যবহার করলে কি ক্ষতি হবে? হবে না। তাহলে এগুলো কি হয়, এই যে এইগুলোই হচ্ছে উইন্ড, সোলার এনার্জি, এরা সব খুব সহজে রিপ্লেনিশড হয়ে যায়, আর সহজে রিপ্লেনিশড হওয়ার কারণে এরাই হচ্ছে রিনিউয়েবল এনার্জি। ওকে, রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এদের পরিচয় হচ্ছে সোর্সেস, এরা আবার এনার্জি না, মনে রেখো, রিনিউয়েবল এনার্জি সোর্সেস বা হচ্ছে উৎসসমূহ। অ্যান্ড নেভার রান আউট, এই যে কখনোই কি হয়ে যায় না, রান আউট মানে শেষ হয়ে যাওয়া, এটা লিমিটেশন নাই, এটার কোনো লিমিটেশন নাই, এটা কখনোই শেষ হয়ে যায় না, কখনোই ফিনিশ হয় না, ঠিক আছে? এরপরে দেখো, এরপরের অংশ, মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস, এটা এই যে রিনিউয়েবল এনার্জিগুলো যেমন বাতাসের মতো, সোলার এনার্জিগুলোর মতো বেশিরভাগই আসে কোথা থেকে? ইদার, অনেকে আইদারও বলে, এটাকে ইদার বললে সবচেয়ে বেশি ভালো হয়, এইভাবে পড়বা, এই যে ইদার, হ্যাঁ ইদার, ওকে, ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, মানে সরাসরিভাবে বা হচ্ছে ইনডিরেক্টলি ভাবে, সরাসরি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি ভাবে রিনিউয়েবল এনার্জিগুলো আসে কোথা থেকে? ফ্রম দ্য সান, সূর্য থেকে আসে। সানলাইট অর সোলার এনার্জি, তাহলে সৌরশক্তি বা সূর্যের আলো, আর সোলার এনার্জি হচ্ছে সৌর, এখানে হচ্ছে সূর্যের আলো আর এটা হচ্ছে সৌরশক্তি। ক্যান বি ইউজড, এটি ব্যবহৃত হতে পারে ফর হিটিং অ্যান্ড লাইটিং হোম, কি কারণে? তাপ দেওয়ার কারণে, আর হচ্ছে আলো দেওয়ার কারণে, বা হচ্ছে ঘর গরম করার জন্য, পাশাপাশি ঘর আলোকিত করার জন্য সানলাইট, সূর্যের আলো, সূর্য শক্তি ব্যবহৃত হতে পারে। ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, তাহলে এখানে কি কি, এখানে জেনারেটিং ইলেকট্রিসিটি, তাহলে এখানে সৌরশক্তি বা সূর্যের আলো ব্যবহৃত হতে পারে কি জন্য? জেনারেট মানে তৈরি করা, আমরা দেখলাম না পোজের সিনোনিম হিসেবে আমরা ক্রিয়েটকে পেয়েছিলাম, তারপর হচ্ছে তোমার এইখানে জেনারেটকে পেয়েছিলাম, তাই না? জেনারেটিং ইলেকট্রিসিটি মানে হচ্ছে বিদ্যুৎ জেনারেট করার জন্য হয়তো আমরা ব্যবহার করি। অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, তাহলে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রয়োজন এবং ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো প্রয়োজনে মূলত কি সূর্য শক্তি এবং সোলার এনার্জি ব্যবহার করা যেতে পারে। এখন কিন্তু দেখা যায় যে কি বলা এটাকে, অনেক বড় বড় বিল্ডিং আছে না, মাল্টি বিল্ডিং যাকে বলা হয়, ওই বিল্ডিংগুলোর উপরে ছাদের অংশে কিন্তু অনেক পরিমাণ সোলার প্যানেল বসানো থাকে, কারণ সারা দিনের যে সূর্যের আলো, এটা বিল্ডিং যত বড় হবে সূর্যের ঠিক তত কাছে হবে ইয়াগুলো, তোমার সৌর যে ইয়াগুলো, ওইখানে সূর্যের আলো সরাসরি পড়ে, আর ওইখানে সূর্যের আলো সরাসরি পড়ার কারণে ওইখান থেকে মূলত সৌর শক্তিটা আমরা ইউজ করতে পারি, বা ওইটা আমরা হচ্ছে তোমার শক্তি হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? এরপরে দেখো, আচ্ছা তোমরা একটু এখানে খেয়াল করো, দ্য সানস হিট, সূর্যের যে তাপটা ড্রাইভস দ্য উইন্ড, তাহলে সূর্যের তাপ কাকে মানে ড্রাইভ করছে, মানে বহন করছে? বাতাসকে বহন করছে। এখানে কথা কিন্তু উল্টা, আমরা মনে করি বাতাস মূলত সূর্যের তাপকে বহন করে আমাদের শরীর পর্যন্ত নিয়ে আসে, আমাদের শরীরে সূর্যের আলো আসতেছে, ওইটা মনে হয় বাতাসের মধ্যে দিয়ে এসে আমাদের শরীরে লাগতেছে, তার মানে কি বাতাস না থাকলে মনে হয় সূর্যের আলো আমাদের কাছে আসতো না, এরকম কিছু, এটা আমরা মনে করি, ইভেন আমিও মনে করতাম, কিন্তু কথা হচ্ছে উল্টা, সূর্যের আলোই মূলত কি বাতাসকে প্রবাহিত করছে, হ্যাঁ বাতাসের যে প্রবাহ, এই প্রবাহটা হচ্ছে শুধুমাত্র সূর্যের তাপের কারণে, তার মানে সূর্যের তাপ যদি না থাকতো তাহলে বাতাসের কোনো প্রবাহ থাকতো না, আমি যে অক্সিজেন ছাড়তাম এটা আমার এখানে এসে জমে থাকতো, এটা নিচেও যেত না, উপরেও যেত না, আশেপাশে কোথাও যেত না যদি সূর্যের আলো না থাকতো, ঠিক আছে? বা অক্সিজেনে যে ধরো গাছ যদি অক্সিজেন তৈরি করে, সেই অক্সিজেন কখনোই আমাদের কাছে আসতো না যতক্ষণ পর্যন্ত না ওই সূর্যের আলো না থাকতো,
সূর্যের আলো থাকতে, সূর্যের আলো আসলে তবেই ওইটা আমাদের কাছে প্রবাহিত হবে। অ্যান্ড দিস ওয়াইন্ড এনার্জি ক্যান বি ক্যাপচার্ড। এই যে আমাদের বাতাসটা বয়ে চলে, সূর্যের তাপের কারণে বাতাস বইছে, সেই বাতাসকে আমরা কি করতে পারি? ক্যাপচার করতে পারি, ধারণ করতে পারি, কট করতে পারি, কট, হ্যাঁ, ক্যান বি রিসিভড বলতে পারো উইথ ওয়াইন্ড টারবাইনস। তাহলে এটাকে কি করা যায়? সূর্যের আলোকে বাতাসের টারবাইন দিয়ে কি করা যায়? ক্যাপচার করা যায় টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ বিদ্যুৎ উৎপন্ন করার কারণে। তাহলে আমরা এখানে কথা হচ্ছে সূর্য, এই যে আমাদের সানসিট, যে এখানে সানসিট সূর্যের তাপ যে কি সৃষ্টি করছে? বাতাস সৃষ্টি করছে, দা ওয়াইন্ড বাতাসকে সৃষ্টি করছে। এই বাতাস আবার কি করতেছে? এই বাতাসকে আমরা ধরছি বা গ্রহণ করছি, যেভাবে হোক আমরা ধারণ করতেছি বা কোনোভাবে আটকাচ্ছি। হ্যাঁ, আটকানোর কিসের মাধ্যমে আটকাচ্ছি? ওয়াইন্ড টারবাইনের মাধ্যমে। তো সেই ওয়াইন্ড টারবাইন যখন আটকাচ্ছে, এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি যদি আমাকে ধাক্কা দাও, অবশ্যই আমি কি করবো? একটু পিছনে চলে যাব, মানে আমার উপরে একটু কাজ হবে, হ্যাঁ, একটা ধাক্কা আসবে। ঠিক একইভাবে ওয়াইন্ড টারবাইনের উপরে যখন বাতাসগুলো আসে, তখন ওয়াইন্ড টারবাইন ঘুরতে শুরু করে। আর ঘুরতে ঘুরতে ওই যে ধরো যে ফ্যানের যেমন মাঝখানে একটু গোল জায়গা থাকে না, হ্যাঁ, ইঞ্জিন যেখানে থাকে আর কি, ঠিক একইভাবে টারবাইন যখন ঘুরে, ওই টারবাইনের ওইখানে ওই মাঝখানে একটা ইঞ্জিনের মতো থাকে, যেখানে মূলত শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, সেই শক্তিটাই মূলত কি হচ্ছে দেখো, দেন দ্য ওয়াইন্ড অ্যান্ড সানসিট, এই যে শক্তিটা উৎপন্ন হলো, তাহলে এখানে সূর্যের তাপ এবং বাতাস, আমরা যে বাতাসটাকে আটকালাম এবং সূর্য থেকে যে কি আসলো? তাপটা আসলো, এই দুইটা মিলে কি ঘটায়? ওয়াটার টু ইভাপোরেট। তাহলে এই দুইটার কারণে পানি কিসে রূপান্তরিত হয়? ইভাপোরেট। তাহলে পানি কিভাবে ইভাপোরেট হয়? এটা যদি প্রশ্নে আসে, তুমি এভাবেই বলবা যে কি, আমরা এমনিতে যে ওয়াইন্ড বা আমরা যে ওয়াইন্ডকে দেখি, সূর্যের তাপের কারণে যে বাতাস প্রবাহিত হয়, সেই বাতাস এবং সূর্যের তাপ এই দুইটা মিলে যোগসাজশ করে, ষড়যন্ত্র করে কি তৈরি করে? এই যে পানির চেহারা পরিবর্তন করে, পানির মধ্যে একটা ভৌত পরিবর্তন নিয়ে আসে। সেটা কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। হোয়েন দ্য ওয়াটার ভ্যাপার্স, এখানে ভ্যাপার হচ্ছে কিন্তু নাউন। যখন এই যে এখানে ওয়াটার ভ্যাপার মানে জলীয় বাষ্প, ওয়াটার ভ্যাপার মানে হচ্ছে জলীয় বাষ্প, মানে বাষ্পের মধ্যে মিশে থাকা জলের বা পানির ছোট ছোট কণা। ঠিক আছে, বাষ্পের মধ্যে মানে এক কথা বায়ুর মধ্যে মিশে থাকা জলীয় পদার্থ, মানে মানে জল বা হচ্ছে পানির ছোট ছোট কণাটাই হচ্ছে ওয়াটার ভ্যাপার। এখানে ওয়াটার ভ্যাপার মানে হচ্ছে জলীয় বাষ্প। এই যে ওয়াটার যখন কি হয়ে যায়? ইভাপোরেট হয়ে যায়, সে তো ওয়াটারই থাকে, কিন্তু পানির ছোট্ট ছোট্ট কণা হয়ে বাতাসে মিশে থাকে। তাহলে ওয়াটারটা ইভাপোরেট হলে কি তৈরি হয়? ওয়াটার ভ্যাপার তৈরি হয়। সেই ওয়াটার ভ্যাপার টার্নস ইনটু, এটা রূপান্তরিত হয় রেইন অর স্নো, বৃষ্টিতে অথবা তুষারে, বৃষ্টিতে রূপান্তরিত হয় অথবা তুষারে রূপান্তরিত হয়। যদি সেই দুইটা মিলে যদি একদম কি হয়? লিকুইড হয়ে যায়, তাহলে সেটা বৃষ্টি আকারে আমাদের পর্যন্ত নেমে আসে। আর যদি সেটা লিকুইড না হয়, সলিড হয় বা কঠিন পদার্থ হয়, তাহলে বরফের টুকরার মতো বড় বড় তুষার আমাদের উপরে পড়তে থাকে। তাহলে এই রেইন, স্নো এগুলো আসে কোথা থেকে? এই যে ওয়াটার ভ্যাপার থেকে। আর ওয়াটার ভ্যাপার আসে কোথা থেকে? এই যে তোমার ওয়াইন্ড আর সানসিট, এই দুইটা মিলে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে অ্যান্ড ফ্লোজ, এই যে আমরা রেইনকে পেলাম, তারপর হচ্ছে তোমার স্নোকে পেলাম, তাই না? রেইন অ্যান্ড স্নো, এই যে দুটাকে পেলাম আমরা, রেইন অ্যান্ড স্নো অথবা স্নো, যে কোনো দুইটার একটা। কোথার থেকে আসছিল? এই যে দেখো, এই যে ওয়াইন্ড আর সানসিট থেকে। তাহলে এখানে হচ্ছে বাতাসের শক্তি, এখানে তাপের শক্তি। তাহলে এখানে তোমার কি বাতাসের শক্তি এবং তাপের শক্তি, এই দুইটা মিলে রেইন আর স্নো তৈরি করলো। এবং ফ্লোস, এটি বয়ে আসে ডাউন হিল ইন্টু রিভার, সেটা কি? নদীতে অর স্ট্রিম, হ্যাঁ, পাহাড় বেয়ে। ডাউন হিল ইন্টু রিভার তার মানে হচ্ছে ফ্লোস ডাউন হিল, মানে হচ্ছে পাহাড় বেয়ে নেমে আসে নদীতে। অর স্টিমস মানে হচ্ছে, এখানে স্টিম বলতে কি বোঝায়? স্টিম মানে হচ্ছে স্রোত, স্রোত হিসেবে আমাদের কাছে চলে আসে। ইটস এনার্জি ক্যান বি ক্যাপচার্ড অ্যাজ হাইড্রো ইলেকট্রিক এনার্জি। তাহলে এই যে আমাদের কাছে কি আসলো? প্রথমে তো আমরা ওই যে টারবাইনে, ওয়াইন টারবাইনে আমরা কি ওইখানে একটা শক্তি পেলাম, তারপর আবার পানি যে বয়ে চলছে, সেই বয়ে যাওয়া পানিকে আমরা যদি আবার ক্যাপচার বা ধারণ করি, সেখানেও টারবাইন আছে, সেই টারবাইনের মধ্যে শক্তি উৎপন্ন হয়। এবং সেই টারবাইনের শক্তিকে আমরা কি বলি? হাইড্রো ইলেকট্রিক। কেন হাইড্রো ইলেকট্রিক বলা হয়? পানির মধ্যে হাইড্রোজেন থাকে না, পানির মধ্যে হাইড্রোজেন, তাহলে পানি বিদ্যুৎ তৈরি করা হয়, তাহলে সেখানে আমার বিদ্যুৎ থাকে, তাহলে একে তো পানি, মানে পানির মধ্যে থাকে হাইড্রোজেন, আবার সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাহলে কি? হাইড্রো ইলেকট্রিক, হাইড্রো ইলেকট্রিক এনার্জি। তাহলে এখানে হাইড্রো ইলেকট্রিক এনার্জি কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে তোমার এই যে ওয়াটারের সাথে সম্পর্কিত। ওয়াটার, হাইড্রো ইলেকট্রিক হচ্ছে ওয়াটারের সাথে সম্পর্কিত। এখানে ভাবে বলবা ওয়াটার ভ্যাপার, ওয়াটার ভ্যাপার থেকে আসে হচ্ছে হাইড্রো ইলেকট্রিক এনার্জি। এটা মনে রাখবা। এরপরে দেখি অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো, মানে হচ্ছে কি? রেইন অ্যান্ড স্নো হচ্ছে বৃষ্টি অথবা তুষারের সাথে সাথে,
বৃষ্টি অথবা তুষারের সাথে সাথে সানলাইট কজেস প্লান্ট, এই যে এই দুইটা তো আছেই, এই দুইটার সহায়তায় সূর্যের আলো, তাহলে এখানে তাহলে রেইনকে পেলাম, বৃষ্টি পানি, শো অ্যান্ড স্নো, হ্যাঁ হ্যাঁ এখানে অ্যান্ড স্নো, অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো, যখন আমরা কাকে পাচ্ছি, বৃষ্টির পানিকে পাচ্ছি আর হচ্ছে তুষারকে পাচ্ছি, এই দুইটার মধ্যেই তো মোটামুটি পানি আছে, তাই না? এই পানি এবং সূর্যের আলো, এখানে কিন্তু সূর্যের তাপ না, সূর্যের আলো, সেই সূর্যের আলো কি ঘটাচ্ছে, প্লান্টস টু গ্রো, ছোট ছোট উদ্ভিদগুলোকে বড় হতে সাহায্য করছে। কেন বলো তো? এই যে আমরা রেইন অ্যান্ড স্নোকে যে পাচ্ছি, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কোথায় আছে, মাটিতে মিশে আছে না, এই যে পানি এসে পড়ে সেটা মাটিতে যায়, তারপরে সেটাকে উদ্ভিদ আবার কি শিকড়ের মাধ্যমে, মূলের মাধ্যমে নিজের উপরে নিয়ে আসে, টেনে নেয়, আর হচ্ছে উদ্ভিদ কি গ্রহণ করে, সূর্য থেকে লাইট গ্রহণ করে, তাহলে এখানে হচ্ছে সৌরশক্তি আর হচ্ছে পানি, এই দুইটা মিক্সড হয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে, তাই না? এভাবেই মূলত বড় উদ্ভিদ কি হয়, ছোট উদ্ভিদ বড় হয়, মানে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়, যেটাকে আমরা গ্লুকোজ বলে থাকি। এখন প্লান্টস প্রডিউস বায়োম্যাস, তাহলে এই যে উদ্ভিদগুলো আবার বায়োম্যাস তৈরি করে, হ্যাঁ কি তৈরি করে, বায়োম্যাস তৈরি করে, শক্তি তৈরি করে, হুইচ এগেইন ক্যান বি টার্নড, সেটা আবার রূপান্তরিত হয়, তাহলে এখানে প্লান্টস থেকে আসতেছে বায়োম্যাস, বায়োম্যাস থেকে আসতেছে হচ্ছে টার্ন ইনটু ফুয়েল, তাহলে এখানে আমরা প্ল্যান্ট উদ্ভিদ থেকে পেলাম কি বায়োম্যাস, বায়োম্যাস থেকে পেলাম হচ্ছে ফুয়েল, যেমন ফুয়েলগুলোর মধ্যে ফুয়েল মানে কি জ্বালানি, যেটাকে আমরা জ্বালাতে পারি, আর ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, জ্বালানি মানে কি যেটা থেকে তাপ উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, তাই না? তাহলে এখান থেকে কি কি আসতেছে, এখান থেকে আসবে ফায়ারউড, হ্যাঁ ফায়ারউড মানে হচ্ছে আগুন জ্বালানোর কাঠ আর কি, অ্যালকোহল, অ্যালকোহল উৎপন্ন হয়, এটসেট্রা দ্যাট আর কল্ড বায়ো এনার্জি। তাহলে এই যেখানে অ্যালকোহল, ফায়ারউড, এই ধরনের ফসিল ফুয়েলকে বলা হয়, বা হচ্ছে এই ধরনের ফসিল ফুয়েল, এই ধরনের ফুয়েল বা জ্বালানিকে বলা হয় বায়ো এনার্জি। তাহলে এই যে এইটুকু পড়ালাম, যে এইটুকু অংশ যে পড়ালাম, এই অংশটুকু বারবার বারবার করে পড়বা, লিখে লিখে পড়বা, ঠিক আছে? বিক্রিয়াগুলো কার পরে কি আসছে, কে আর কে যুক্ত হচ্ছে, তারপরে কি তৈরি করতেছে, ওইটা আবার এসে কার সাথে যুক্ত হচ্ছে, কি প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে, তারপরে আবার কি তৈরি করছে, এটাকে বাংলায় মুখস্থ করে ফেলবা। যখনই মুখস্থ হয়ে যাবে দেন তুমি ইংলিশে মুখস্থ করতে পারো, আগে বাংলায় মুখস্থ করে ফেলবা। ওকে, এরপরে দেখো, সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড হাইড্রোজেন অ্যাজ অ্যানাদার ফর্ম মানে রূপ অফ রিনিউয়েবল এনার্জি, তাহলে নবায়নযোগ্য শক্তি যতগুলো রয়েছে তার মধ্যে আরও একটি রূপ হিসেবে চিহ্নিত করে, যেখানে আইডেন্টিফাই করা অর্থ হচ্ছে চিহ্নিত করা, হ্যাঁ এখানে আমরা কি করতে পারি, ঠিক আছে, ডেপিক্ট বলা যায়, ডেপিক্ট করা, ইন্ডিকেট করা, ঠিক আছে, ফাইন্ড আউট করা, এটাও বলা যায়, কাকে, হাইড্রোজেনকে। তাহলে হাইড্রোজেন, শুধুমাত্র হাইড্রোজেনের একটা কি রিনিউয়েবল, মানে হাইড্রোজেন কি হয়, পৃথিবীতে হাইড্রোজেন অনেক পরিমাণে আছে, শেষ হলে আবার নতুন তৈরি হয়, শেষ হলে আবার নতুন করে তৈরি হয়, ঠিক আছে? এই জন্য তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে একটা নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস হিসেবেও ওয়ান অফ দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, এটা হচ্ছে প্রচুর পরিমাণে থাকা একটা উপাদান, প্রচুর পরিমাণে থাকা একটা উপাদান ইন নেচার, প্রকৃতিতে থাকা প্রচুর পরিমাণে থাকা একটি উপাদান, বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি, এটি অ্যাজ এ গ্যাস, এটি গ্যাস হিসেবে কখনোই আলাদাভাবে থাকে না, এটি গ্যাস হিসেবে কখনোই আলাদাভাবে থাকে না, এটা ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ, যুক্ত থাকে, ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস, অন্যান্য উপাদানের সাথে এটি যুক্ত থাকে। তাহলে আমরা হাইড্রোজেনকে কখনোই গ্যাস হিসেবে আলাদাভাবে পাই না, গ্যাস হিসেবে মানে আমার হতে পারে তরল হাইড্রোজেন থাকতে পারে, সেখানে শুধু হাইড্রোজেনই আছে, বা কঠিন হাইড্রোজেনও থাকতে পারে, সেখানে হয়তো হাইড্রোজেনই আছে, কিন্তু যখন গ্যাসের কথা বলবো, গ্যাস আকারে হাইড্রোজেন কখনোই একা থাকে না, হাইড্রোজেন কারো না কারোর সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত থাকে। তাহলে সাচ অ্যাজ, যেমন উইথ অক্সিজেন, অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, টু মেক ওয়াটার, এটি কম্বাইন্ড থাকে, যেমন অক্সিজেনের সাথে যুক্ত হলে সে কি করে, পানি তৈরি করে, এভাবে বলা যায় পানি তৈরি করতে হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায়। হাইড্রোজেন সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট, অন্যান্য উপাদান থেকে আলাদা করা যে হাইড্রোজেনটা আছে, মানে অন্যের সাথে যুক্ত আছে ঠিক আছে, কিন্তু সেখান থেকে আমি বিশ্লেষণ প্রক্রিয়ায়, বিয়োজন প্রক্রিয়ায়, বা যে কোনো প্রক্রিয়ায় আমরা তাকে যখন বের করে নিচ্ছি, বের করার পরে সে কি হয়ে যাচ্ছে, ক্যান বি বার্নড, এই যে আমরা তারপরে যে হাইড্রোজেনকে পেলাম, হ্যাঁ এটা একদমই কারোর সাথে যুক্ত না, আলাদা করা হয়েছে, আলাদা করার পরে যেটাকে পেলাম সেটি কি করতেছে, ক্যান বি বার্নড, এটাকে জ্বালানো যায়। তাহলে হাইড্রোজেনকে কি করানো যায়, হাইড্রোজেনকে জ্বালানো যায়, ঠিক আছে, হাইড্রোজেনকে জ্বালানো যায়। তো হাইড্রোজেনকে জ্বালালে কি, সেটি আবার কি হিসেবে কাজ করে, অ্যাজ এ ফুয়েল, জ্বালানি হিসেবে কাজ করে। আর জ্বালানি হিসেবে কাজ করা মানে কি, সে অবশ্যই শক্তি তৈরি করে, জ্বালানি হিসেবে যাকে পোড়ানো যাবে সে অবশ্যই শক্তি তৈরি করবে, কারণ তাকে জ্বালানোই হচ্ছে শক্তি তৈরি করার জন্য। আচ্ছা, যখন জ্বালানো হবে তখন কি তৈরি হবে, শক্তি তৈরি হবে, টু প্রডিউস ইলেকট্রিসিটি, তাহলে বিদ্যুৎ আবিষ্কারের জন্য তাকে পোড়ানোর প্রয়োজন হয়।
বিদ্যুৎ আবিষ্কারের জন্য বা বিদ্যুৎ আবিষ্কার না, বিদ্যুৎ উৎপন্ন করার জন্য মূলত হাইড্রোজেনকে পোড়ানো হয়। আর যখন পোড়ানো হয় তখন সে কি উৎপন্ন করে, একদম ফুয়েল হিসেবে কাজ করে বা জ্বালানি হিসেবে। এরপরে দেখো আওয়ার আর্থস ইন্টেরিয়র, ইন্টেরিয়র মানে হচ্ছে কি গর্ভ, মানে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ অংশে, পৃথিবীর অভ্যন্তরে বা হচ্ছে ভূ অভ্যন্তরে, মাটির অভ্যন্তর অংশে কন্টেইনস রয়েছে মোল্টেন লাভা। মোল্টেন লাভা মানে কি গলিত লাভা, মোল্টেন লাভা বা হচ্ছে গলিত লাভা। এর মধ্যে আমরা মূলত গলিত লাভাকে পাচ্ছি। আচ্ছা পেলাম মোল্টেন লাভা, চলো দেখি এরপরে কি হয়। এই যে মোল্টেন লাভা পেলাম, লাভা আমরা দেখি না ওই বিভিন্ন ভিডিওতে আমাদের চোখের সামনে দিয়ে মানে পানির মতো নেমে আসতেছে, দেখতে অনেকটা মধুর মতো, আগুন, হ্যাঁ, সামনের দিকে এগিয়ে আসে নদীর স্রোতের মতো, সেটাই হচ্ছে লাভা। এই যে মোল্টেন লাভা বা হচ্ছে গলিত লাভা, হুইচ গিভস অফ, যেটি মূলত নির্গত করে। গিভস অফ শব্দের অর্থ হচ্ছে নির্গত করা। তোমাদের এর আগে আমি একবার বলেছিলাম যে অফ মানেই হচ্ছে সরিয়ে দেয়া, নিজের জায়গা থেকে সরিয়ে দেয়া। ম্যারিড মানে বিয়ে করা, ম্যারিড অফ মানে বিয়ে দিয়ে দেয়া, তাড়িয়ে দেয়া। এখন যে আছে এখানে বাবার বাড়িতে যে আছে তাকে সরিয়ে দেয়া। হ্যাঁ, বিয়ে দিয়ে দেয়া মানে হচ্ছে সরিয়ে দেয়া। এজন্যই বলা হয় মেয়েদেরকে বিয়ে দেয়া হয়, মেয়েরা বিয়ে বসে, ছেলেরা বিয়ে করে। যাই হোক, তাহলে গিভস অফ মানে হচ্ছে নির্গত করে। কি নির্গত করে? এক্সট্রিম হিট, প্রচুর পরিমাণে তাপশক্তি নির্গত করে। আচ্ছা, বা তাপশক্তি নির্গত হয় কোথা থেকে? মোল্টেন লাভা থেকে। আর এই মোল্টেন লাভা কোথায় আছে? পৃথিবীর ইন্টেরিয়র পার্ট বা পৃথিবীর ভূ অভ্যন্তরীণ অংশে, ভূগর্ভস্থে আর কি। দিস হিট ইনসাইড দ্য আর্থ, পৃথিবীর ভেতরে থাকা যে হচ্ছে তাপ রয়েছে, পৃথিবীর ভেতরে থাকা যে তাপ রয়েছে সেই তাপটা, তার মানে এই আর্থটা নির্গত হয় বুঝলাম, কিন্তু সেটা কিন্তু পৃথিবীতে উপরে আসে না, সেটা কোথায় থাকে? পৃথিবীর ভেতরেই রয়ে যায়। এটি প্রডিউসেস, এটি উৎপন্ন করে স্টিম অ্যান্ড হট ওয়াটার। স্টিম মানে কি? স্রোত তৈরি করে, হ্যাঁ, বাষ্প তৈরি করে। অ্যান্ড হট ওয়াটার গরম পানি, তাহলে এটা বাষ্পও তৈরি করে, বাষ্পও তৈরি করে এবং পাশাপাশি গরম পানিও তৈরি করে। হুইচ ক্যান বি ট্র্যাপড, যেটাকে আটকানো যায়, যেটাকে আটকানো যায়। ওই যে ক্যাপচার্ড বললাম না, ক্যাপচার্ড, ক্যাপচার্ডের সিনোনিম হচ্ছে এইটা, হুইচ ক্যান বি ক্যাপচার্ড, যেটাকে কি করে ধারণ করা যায়? অ্যাজ জিওথার্মাল এনার্জি, হ্যাঁ, ভূতাপীয় শক্তি। জিওথার্মাল হচ্ছে ভূতাপীয় শক্তি, ভূতাপীয় শক্তি হিসেবে এটাকে আটকানো যায়। টু প্রডিউস ইলেকট্রিসিটি ফর হিটিং হোম, তাহলে বাড়িকে যদি আমরা গরম করতে চাই আমাদের লাগবে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করা। আর যদি আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে চাই আমাদের লাগবে হচ্ছে ভূতাপীয় শক্তি। আর এই ভূতাপীয় শক্তি আমরা কোথায় পাবো? সেই ভূতাপীয় শক্তি হচ্ছে এই হট ওয়াটার আর হচ্ছে স্টিম থেকে আসবে, যেটা মূলত আসে হচ্ছে কি থেকে? পৃথিবীর ভেতরে থাকা হিট থেকে। এই হিটটা আবার কোত্থেকে আসে? মোল্টেন লাভা থেকে। আর মোল্টেন লাভা আমরা কোথায় পাই? পৃথিবীর অভ্যন্তরীণ অংশে পাই। ঠিক আছে, এরপরের অংশ দেখো, এরপরে কি বলেছে? ওশান এনার্জি কামস ফ্রম সেভারাল সোর্সেস। ওশান এনার্জি মানে হচ্ছে সমুদ্র শক্তি, সামুদ্রিক শক্তি। কামস ফ্রম আসে, সমুদ্রের শক্তিগুলো আসে সেভারাল সোর্সেস, বিভিন্ন উৎস থেকে। তার মানে হচ্ছে ওশান এনার্জি, এটার সোর্স হচ্ছে অনেকগুলা। ওশানস ফোর্স অফ টাইড মানে হচ্ছে, টাইড মানে স্রোতের যে শক্তিটা, ওশানস মানে হচ্ছে সমুদ্রের যে শক্তি, মানে সমুদ্রের টাইড অ্যান্ড ওয়েভ, ঢেউ এবং তরঙ্গ, সমুদ্রের ঢেউ এবং তরঙ্গের যে শক্তিটা রয়েছে, তরঙ্গ শক্তি বা ক্ষমতা যেটাই বলি, স্রোত এবং তরঙ্গের যে শক্তি, ক্যান বি ইউজ টু প্রডিউস এনার্জি, এটি ইউজ হয়, ব্যবহৃত হয়। কেন? এইখানে দেখো ওশানস ফোর্স কেন ব্যবহার করা হয়? শক্তি উৎপন্ন করতে, এক কথায় শেষ। তাহলে এখানে ওশানস ফোর্সেস অফ টাইড অ্যান্ড ওয়েভ, এই দুইটা, ওশানস ফোর্স বলতে স্রোতকে বোঝায়, তরঙ্গকে বোঝায়, এই দুইটা ব্যবহৃত হয় কোথায়? শক্তি উৎপন্ন করতে ব্যবহৃত হয়। দ্য সারফেস অফ দ্য ওশান গেটস মোর হিট ফ্রম দ্য সান দেন দ্য ওশানস ডেপথ। মনে করো এইটা যদি সমুদ্র হয়, এটা ধরো হচ্ছে পানির উপরের অংশ, আর এটা হচ্ছে মানে সমুদ্রের নিচের অংশ। এখন সূর্য যখন এখান থেকে তাপ দিবে, দেখো সূর্য যখন এখান থেকে মানে ধরো আকাশে আছে, এখান থেকে তাপ দিচ্ছে, এই তাপটা এইখানে, এটা হচ্ছে সূর্যের কাছাকাছি অংশ, এটা হচ্ছে নিচের অংশ, ঠিক আছে? তাহলে যখন এই অংশে তাপ দিবে, এটা কাছের অংশ, এই জন্য এখানে তাপটা একটু বেশি লাগবে, আর এখানে তাপটা একটু কম লাগবে, নিচের দিকে অনেক নিচে, তাহলে এখানে তাপটা কম লাগবে। তাহলে এখানে তাপমাত্রা ধরো এইখানে হলো 300 ডিগ্রি সেন্টিগ্রেড সাপোজ, আর এখানে ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে গ্যাপটা কত দেখছো? অনেক কম না? অনেক কম, 30 ডিগ্রি আর বেশি হয়ে গেল, মানে সর্বোচ্চ হলেও মনে করো যে 10 বা 5 ডিগ্রি হইতে পারে, অনেক কম বেশি হয়ে গেল না? এই যে তাপমাত্রার একটা পার্থক্য, এই পার্থক্যটাই মূলত কি এখানে এটাই বলেছে যে কি উপরের অংশ, মানে এক কথায় সারফেস মানে হচ্ছে পৃষ্ঠ, পানির পৃষ্ঠ মানে হচ্ছে সমুদ্রের উপরের যে প্রথম ঢেউটা, এটা
আর হচ্ছে এটা হচ্ছে পানি, যেখানে কি ভূমি থাকবে সেই ভূমির উপরে যে পানি থাকে এটা বোঝাচ্ছে। তাহলে এইখানে কি রয়েছে, এদের উভয়ের মধ্যে একটা পার্থক্য রয়েছে, গভীরতার পার্থক্য রয়েছে বা তাপমাত্রার পার্থক্য রয়েছে, যে হিটের একটা পার্থক্য রয়েছে। দিস টেম্পারেচার ডিফারেন্স ক্যান বি ইউজড, এই যে তাপমাত্রার যে পার্থক্যের যে বিষয়টা, তাপমাত্রার পার্থক্য, এই বিষয়টাকে কি করা যায়, ব্যবহার করা যায় অ্যাজ এনার্জি সোর্স টু, শক্তির উৎস হিসেবে আমরা এটাকেও ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় খেয়াল করো, আমাদের বইটাতে কিন্তু সব লিখে দেয়া আছে, তারপরেও ভেঙে ভেঙে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জিনিসটা তুমি অন্য কোথাও যাতে না পাও, বা হচ্ছে অন্য কোথাও না পাবো, তারা কোথাও পাবা না আর কি, এভাবে ভেঙে ভেঙে পড়ানো হয়নি, এমনভাবে পড়ানো হলো যাতে একে তো এখানকার ক্লাস, তার উপরে হচ্ছে আমাদের ক্লাসগুলো, দুইটা মিলেই মূলত কি হবে, পরবর্তীতে তোমার এই প্রস্তুতিকে আরও বেশি সুন্দর করে দিবে। যাই হোক, ক্লাসটা একটু বড় হলো, বাট বোঝানো হলো এমনভাবে যাতে তুমি ক্লাসে কোনো টিচার বা কেউ যদি বোঝানোর সময় আটকে যায়, তুমি যাতে বলে দিতে পারো, এভাবেই বোঝানো হয়েছে। আমরা কোনো শিক্ষককেই ছোট করতে চাই না, বাট আমরা শিক্ষার্থীদেরকে অনেক উঁচুতে তুলতে চাই। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত স্যার ছিলাম তোমাদের সঙ্গে, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।